দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের প্রিয় মুখ ফাল্গুনী হামিদ আপার কাছে। আপা, শুনতে চেয়েছিলাম আপনার মুখে কিছু, আপনার করা কিছু অভিনয়, কিছু অংশ বা কিছু কথা। এটা হয় কি যে নাটক কেউ যদি বলে যে আমি গান গাই, তো এখন গানের লোককে যদি বলা হয় 2 লাইন গান গেয়ে দেয় খুব সহজেই। তো নাচের লোককে যদি বলা হয় যে একটু পারফরমেন্স করে দেখান, সেটা খুব মুশকিল হয়ে যায়। তেমনি নাটকের লোককে যদি বলা হয় একটু পারফরমেন্স দেখান, সেটা একটু মুশকিল হয়ে যায়। তো কারণ নাটক আমরা করি তো স্ক্রিপ্ট সামনে নিয়ে করি। তো ওখানে যেটা আমরা করেছিলাম, সেখানে আমার একটা ডায়লগ ছিল, ছোট্ট একটা ডায়লগটা আমি একটু শোনাই। আর তারপরে যদি খুব হয়, আমার প্রিয় কবিতার 4 লাইন বলতে পারি। আচ্ছা, এটা একটু ওই জায়গাটুকু একটু বলে দিই। আপনারা কেউ দেখেছেন কি তাকে আসার পথে? কোথাও দেখেছেন কি? মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা রং, দেখতে বেশ লম্বা। ওর কপালের বাঁ পাশে একটা কাটা দাগ আছে। ছোটবেলায় বিছানা থেকে পড়ে কেটে গিয়েছিল। আপনাদের সঙ্গে ওর দেখা হয়েছিল কি? বিষয়টা ছিল এরকম যে একজন মা, তিনি তার ছেলে, নাম তপু, এটা বর্ণবাদের উপরে নাটকটা, জহির রায়হানের। তো ভিন দেশে যেখানে তার ছেলে পড়ছে, লেখাপড়া করছে, ওখানে তার ছেলে অন্য জাত, কাজেই তার ছেলেকে ওখানে মেরে ফেলার সম্ভাবনা। এবং মা ওই ছেলেকে সব জায়গায় খুঁজছে, মোমবাতি নিয়ে, বাতি নিয়ে, কুপি নিয়ে, চারদিকে যেখানে যেখানে পাচ্ছে, সবার কাছে শরণার্থী যাচ্ছে দলে দলে, তাদের মধ্যে ছেলেকে খুঁজছে যে আপনারা কেউ দেখেছেন কি আমার ছেলেকে? তো এর মধ্যে আবার একজন বলে যে হ্যাঁ তপু না, মনে হয় দেখা হয়েছিল, কিন্তু কোথায় দেখা হয়েছিল ঠিক মনে করতে পারছি না। তো এরকম করতে করতে গল্পটা এরকম যে এই নাটকের গল্পটা যে মা ছেলেকে খুঁজে পায় না, এর মধ্যে মাকে এসে এক ভাই বলে, ওরই আরেক ছেলে বলে যে ভাইকে ওরা খুন করেছে। তখন মা পাগল হয়ে যায় যে আমি এদের দেশে ওই ওই ধর্মের লোকদেরকে মা ঘরের মধ্যে এনে কিন্তু লুকিয়ে রেখেছে, যে আমি যখন যদি আমার এদের বিপদে পড়া লোককে আমি আশ্রয় দিই, তাহলে ঈশ্বর আমার ছেলেটাকেও আশ্রয় দেবে, বাঁচাবে। কিন্তু যখন শুনে মেরে ফেলেছে, তখন মা এসে সবগুলোকে খুন করে ফেলে। এবং মা খুন করে ফেলে যখন সেই 2 হাত রক্তাক্ত অবস্থায় মা যখন বেরিয়ে আসে, ঠিক সেই সময় তার ছেলে ফিরে আসে। ফিরে এসে মা বলে ডাকে, মা দৌড়ে যায় ছেলের কাছে, ছেলের গালে হাত দিতে যায়, ছেলে মার হাতটা ধরে, কারণ মার হাত ধরে দেখে যে মার সারা হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। তা ছেলে মার হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে না বলে চিৎকার করে চলে যায়, আর মা ওখানে ভেঙে পড়ে এবং মারা যায়। এটা ছিল লেট দেবী লাইটের গল্প। তা আমাদের ওই মার ওই জায়গাটা খোঁজার জায়গার একটু কয়েক লাইন ডায়লগ আমার মুখস্থ ছিল। এই জায়গাটাই ওই 2জন শরণার্থী বানিয়ে দিয়ে এটা আমরা মন্ট্রিয়লে নাটকটা করেছিলাম, ওদেরকে দেখিয়েছিলাম। অদ্ভুত সুন্দর আপা, অদ্ভুত সুন্দর আপনার অভিনয়, একদম অভিনয় তো এটা তো শুধু একটু। আপা, আপনি নারী এবং শিশুদের নিয়ে অনেক কাজ করেছেন, শিশু একাডেমি ডিরেক্টরও ছিলেন আপনি। আপনার কি মনে হয় বাংলাদেশের এই পরিবেশে আমাদের শিশুদের ভবিষ্যৎটা কেমন? ভবিষ্যৎটা খুব একটা ভালো না, খুব একটা ভালো না এই জন্যে যে আমাদের শিশুরা অনেক কিছু পায় না, অনেক কিছু পায় না। যেমন বলি, প্রথমে তো তারা একটা প্রচণ্ড ইতিহাস বিকৃতির পাল্লায় পড়েছিল, সেই সময়টা তাদের কেটে গেছে। এখন যে বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সরকার, কাজেই এখন তারা হয়তো সঠিক ইতিহাসটি পাচ্ছে। কিন্তু আমাদের কি হয়েছে দেখুন, এটা আমাদের মতন দেশগুলোর জন্য এটা একটা সমস্যা। সেটা হচ্ছে যারা লেখাপড়া শিখেছে তাদের হয়তো 1টা বা 2টো বাচ্চা, এবং সেই বাচ্চাগুলো বেশিরভাগই কি বিদেশে পড়াশুনো করছে, তারা কিন্তু দেশে নেই। আর
রাস্তায় যে ছেলেগুলো থাকে বা যারা থাকে, যে রিক্সা চালাচ্ছে বা যে লেবারের কাজ করছে বা বস্তিতে থাকছে, তার দেখুন যে 4টে বা 5টা ছেলে মেয়ে বা আরো বেশি, এবং তারা কেউই বিদেশে নেই, তারা সব এখানে আছে। বিদেশে থাকলেই রাজা হয়ে যাবে তা নয়, কিন্তু তারা লেখাপড়ার মধ্যে নেই, তারা একটা সুস্থ জীবনযাত্রার মধ্যে নেই, তারা একটা অসুস্থ জীবনযাত্রার মধ্যে পড়ছে, তারা নেশার মধ্যে পড়ছে, তারা সন্ত্রাসের মধ্যে পড়ছে, পড়ে যেটা হচ্ছে তারা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি, আমাদের একটা জেনারেশনের বড় অংশ বিপথে চলে যাচ্ছে, এবং এই জেনারেশনের এটা যদি বিপথে চলে যায়, তা দেশের জন্য এটা কোনোদিন মঙ্গল বয়ে আনতে পারে না। আপনি আমাদের বড় বড়, আপনি বলছিলেন যে রাজনীতির প্রতি আপনার ইয়ের কতটুকু, সেই কথাটা শেষ হয়নি। সেটা হচ্ছে যে রাজনীতির বিষয়টাকে এখন আর আগের মতন মনে হয় না, সম্মানজনক মনে হয় না। এখন রাজনীতি কেমন যেন পকেট নীতির মতো হয়ে গেছে, যে যার যেটা পাওয়া উচিত না সে সেটা পেয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমাদের দেশের দুটো বড় বড় পদক আছে, একটা 21শে পদক, একটা স্বাধীনতা পদক। আপনি ভাবুন, একটা স্বাধীনতা পদক কে পাবে? একজন মুক্তিযোদ্ধা, বা যুদ্ধের জন্যে সে একটি মেয়েও হতে পারে, কিন্তু যুদ্ধের সময়ে তার একটা বড় ভূমিকা ছিল। হয় সে নার্সিং করেছে, অথবা সে মুক্তিযোদ্ধাদের জায়গা দিয়েছে, অথবা সে মুক্তিযুদ্ধে নিজে গিয়েছে, সশরীরে মুক্তিযুদ্ধে গিয়েছে, তারা স্বাধীনতা পদক পাবে। কিন্তু দেখা যাচ্ছে কেউ হয়তো নাচে খুব ভালো, কেউ হয়তো গান গায় খুব ভালো, কেউ হয়তো অভিনয় করে খুব ভালো, কেউ হয়তো লিখছে খুব গল্প লিখছে ভালো, সে স্বাধীনতা পদক পেয়ে যাচ্ছে। সে তো 21শে পদক পেয়েইছে বা পাচ্ছে, আবার স্বাধীনতা পদকটাও সে কেন? মানে আমাদের দেশের কোনো কিছুকেই, কোনো কিছুর মানে ভালো কিছুর ফ্রেমে আটকানো খুব কঠিন। এবং যে জিনিসগুলো আমি খুব অপছন্দ করি, এবং আমি সেই কথাগুলো ওইভাবে সব জায়গায় গিয়ে বলেও মানে বলতেও নিজের রুচিতে লাগে, বলতে পারি না, এবং এই জিনিসগুলো সমর্থনও করতে পারি না। ফলে রাজনীতির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আপনার ছোটবেলায় যে ডাক্তার হতে চেয়েছিলেন, সেজন্য কি কোনো দুঃখ আছে? হননি যে? এটাও জানেন, ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলাম, এবং ডাক্তার হওয়ার এতই শখ ছিল যে ছোটবেলায় আমি অনেক ছোট ছোট বোতল, শিশি যেগুলো বলে এরকম, তার মধ্যে রং দিয়ে দিয়ে ওষুধ বানিয়ে রাখতাম। তখন আমাদের ছোটবেলায় গ্রামের ডাক্তারকে দেখতাম, তার ওরকম অনেক মিক্সচার থাকতো ওষুধ, সে 2টা ইয়ে দিয়ে দিত একজনকে, তার অসুখ ভালো হতো, এগুলো করে রাখতাম। এবং আমাকে ছোটবেলায় গ্রামের অনেক লোক আছে, তারা আমাকে ডাক্তারবাবু বলে। বাহ, আসলে আপনি তো খুব ভালো স্টুডেন্ট ছিলেন, এই জন্য। আমার খুব আফসোস আছে, এটা ঠিক। আপনার কিছু প্রিয় অভিনেতা অভিনেত্রীর নাম শুনতে চাচ্ছি। আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী তো সবসময়ই আসলে সময় বদলায়। যেমন এক সময়ে সোফিয়া লরেনকে খুব ভালো লাগতো, বোম্বে রেখাকে খুব ভালো লাগে, তারপরে শাবানা আজমিকে ভালো লাগে, কিন্তু আমার স্মিতা পাতিলকে তার থেকে বেশি ভালো লাগে। তারপরে সুচিত্রা সেন কেন যেন আমার খুব প্রিয়। তিনি যে খুব অসাধারণ অভিনয় করতেন তা না, কিন্তু সব কিছু মিলিয়ে কেন যেন খুব ভালো লাগে তাকে। অমিতাভ বচ্চন আমার সব সময়ের প্রিয়। আমাদের বাংলাদেশের কেউ? বাংলাদেশের আবুল হায়াতের অভিনয় ভাল লাগে, আলী জাকেরের অভিনয় ভাল লাগে, হুমায়ুন ফরিদের অভিনয় ভালো লাগতো। মেয়েদের মধ্যে খুব বলার মতন ভালো অভিনয়, যার অভিনয় দেখে মনে হয়েছে যে আহা, আমি যদি এমন অভিনয় করতে পারতাম, এরকম কাউকে দেখিনি। তবে ফিল্মে একজন অভিনেত্রীকে আমার ভালো লাগে, আমাদের ববিতা, তাকে আমার ভালো লাগে। এবং আমার মনে হচ্ছে বাংলাদেশে প্রপারলি যদি কাউকে নায়িকা বলতে হয়, যে সব কিছু মিলিয়ে চেহারা, আচরণ, কথা বলা, ব্যক্তিত্ব সব মিলিয়ে যদি ওরকম কাউকে বলতে হয়, বাংলাদেশে একজনই, ববিতা। ববিতা আপা, তাহলে এবার আপনার প্রিয় খাবার এবং প্রিয় পোশাক? এটা খুব মুশকিল। প্রিয় পোশাক, আমি বাঙালি মেয়ে, যে কোনো অনুষ্ঠান বা
কোনো উৎসব আয়োজন, সেখানে আমি শাড়ি পরে যেতে পছন্দ করি। কিন্তু যেহেতু আমি প্রচুর নাটক বানাই, ডিরেকশন দেই, এবং আমার লেখা এবং ডিরেক্টেড প্রচুর নাটক আছে, ফলে প্যান্ট আর পাঞ্জাবি আমার প্রিয় পোশাক। এটা আমি পরতে পছন্দ করি। তবে কখনো কোনো অকেশানে এবং অনুষ্ঠানে আমি ওই পোশাকগুলো পরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি শাড়ি পরে যেতেই পছন্দ করি। আর খাবার হচ্ছে ডাল, সবজি, ছোট মাছ। একদম বাঙালি না? আচ্ছা, লেখালেখি না অভিনয়, কোনটা বেশি কাছে টানে আপনাকে? আমার কেউ যদি আমাকে অভিনেত্রী না বলে, যদি বলে লেখক, আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করি এবং আমার ভালোও লাগে। জানি আমার অভিনয়ের যে কদিন করেছিলাম তার জন্য লোকে আমাকে বেশি চেনে, কিন্তু আমাকে যদি লোকে লেখক বলে বেশি চিনতো, আমি আরো খুশি হতাম। অবশ্যই। আচ্ছা, আপনার জীবনে কোনো দুঃখ বা আক্ষেপ আছে? ডাক্তার হতে পারিনি, এটা তো একটা আক্ষেপ রয়েছেই। এছাড়া আরো অনেক কিছু দুঃখ আছে, যে আসলে হয় কি, কিছু কিছু দুঃখ থাকে যে দুঃখগুলো এবং যে কথাগুলো কারোর সাথে শেয়ার করা যায় না। কাজেই প্রত্যেকটা মানুষের জীবনে সেই দুঃখগুলো একেবারেই নিজের একান্ত, সে কষ্ট কাউকে বলা যাবে না, সেটা শেয়ারও করা যাবে না। আর সবসময় মনে রাখতে হবে একটা কথা, যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন তুমি থাকে, তুমি অদৃশ্য তুমি, যে তুমিটাকে কখনো দেখা যায় না, যে তুমিটাকে কারোর সামনে আনা যায় না যখন, তখন সেই তুমি খুব কষ্ট দেয়, এবং সেই তুমি মানুষের একেবারেই নিজস্ব থাকে। তাহলে আপনার জীবনের সবচেয়ে চরম প্রাপ্তি কোনটা? চরম প্রাপ্তি তো প্রত্যেকটি মা হলে তার জীবনের সন্তান। সফল সন্তান। আমার দুটো সন্তান আছে, ওরা যদি অনেক বড় হয়, অনেক ভালো কাজ করে, তা আমার অনেক ভালো লাগবে। ছোটবেলায় যখন আমার প্রাপ্তিগুলো ছিল, যেমন আমি ক্লাস 5 স্কলারশিপ পাচ্ছি, 8 স্কলারশিপ পাচ্ছি, ম্যাট্রিকে স্ট্যান্ড করছি, অল থ্রো লেখাপড়ায় কখনো সেকেন্ড হয়নি, তো সেগুলো যেমন আমাকে এক সময় খুব গর্বিত করত। এখন মনে হয় যখন আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এগুলো আমার কাছে এখন খুব গর্বের মনে হয়, যে আমার বাচ্চারা এটা করছে। এটাই স্বাভাবিক বোধহয়। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ। কোথাও যাবেন না, সঙ্গে